সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনাদেরকে এই গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং রাজসাক্ষী হওয়ার কারণে ওই সময়ের যিনি আইজিপি ছিলেন, আহ তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় নিয়ে কালকে দেশে অনেক কিছু হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক বলবো না আমি, মানে ওয়েবসাইটের মাধ্যমে একটা লকডাউন আহ্বান করা হয়েছে। তার প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যানবাহন চলেনি, অনেকটা হরতালের মতো পরিস্থিতি ছিল। 32 নম্বরের সামনে ভাঙচুর হয়েছে, এক্সকাভেটর নিয়ে, দুটো এক্সকাভেটর নিয়ে সেখানে গিয়েছিল ভাঙতে। যতটুকু অবশিষ্ট আছে সেটাকে ভেঙে খেলার মাঠ বানানোর জন্য তাদের আগ্রহ ছিল। তো পুলিশ এবং সেনাবাহিনী সেটাকে প্রতিরোধ করেছে। ওখানে সারাদিনই প্রায় মোটামুটি মানে থেমে 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 অনেকটা যুদ্ধর অবস্থা ছিল, কারণ আমি এটা জানি এই কারণে ওই জায়গাটা আমার বাসা থেকে একদম কাছে। যে তার কিছু উত্তাপ আমিও টের পেয়েছি। আহ, এমন বাস্তবতায় এই যে ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের রিয়েকশন হয়েছে। আমি একটু বড় করেই বললাম ভূমিকাটা। আপনি এখন আপনার অভিমতটা বলেন যে আপনার কি প্রতিক্রিয়া, ওখানে থেকে আপনি কি অনুভব করেছেন, কি ভেবেছেন, আপনাদের যারা প্রবাসী বাঙালি আছেন যারা ওখানে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখেছেন, এটা একটু আমি বুঝতে চাচ্ছি। এখন প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা আমাদের ভালোবাসেন, আশা করি তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। প্রথম কথা হচ্ছে, গতকালকে কিন্তু সারা পৃথিবীর বাংলাদেশের মানুষ এই ঘটনাটা অবলোকন করেছে। নট অনলি বাংলাদেশ, এবং বাংলাদেশের চাইতেও বহুগুণে বেশি প্রবাসী বাংলাদেশিদেরকে আক্রান্ত করেছে। এবং আপনি অবাক হবেন যে এক এক সময় ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছিল, কারণ বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ এগুলো ভিউ করছে ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং জি। কালকে আপনি যেটা বললেন, কোনো পক্ষে না গিয়ে আমি প্রথমে একটা কথা বলি, যে আমাদের দেশে কিন্তু এই ফাঁসি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। এটা যে প্রজন্ম আজকে মাঠে নেমে চিৎকার করছে, আপনি যখন, অনেকগুলো প্রসঙ্গ এসছে তো একটা একটা করে বলি। যে তরুণ তরুণীদেরকে আমি দেখি অশুদ্ধ বাংলায়, অপ্রমিত বাংলায় কেমন করে জানি মিলিটারির সাথেও কথা বলছে। আমি খুব শঙ্কিত হই আপনার, কারণ ধরেন যে একটা সময় ছিল যখন, এখানে একটা কথা আপনাকে বলতেই হবে, আপনি ফাঁসি দিয়েছেন ঠিক আছে, ফাঁসির আদেশ দিয়েছেন তাই না, কিন্তু আপনার সাথে শেখ হাসিনার একটা তফাৎ আছে। শেখ হাসিনা আগে এগুলিকে কারাগারে ঢুকিয়ে কবজা করে তারপর ফাঁসি দিয়েছে। তার মানে কি, তুমি আমার হাতে আছো, বিচারের যা ট্রায়াল হবে সেটা তোমাকে ভোগ করতেই হবে। সেটা যদি তুমি নির্দোষ হও, চলে চলে যাও যদি ট্রায়াল বলে। আর যদি কোর্ট বলে যে না, যাবজ্জীবন হবে, যাবজ্জীবন হবে, যাবজ্জীবন তো হয়েছিল তাই না, কারো কারো। এবং আপনার যাকে ফাঁসি দেওয়া তাকে ফাঁসিয়ে দিয়েছে। সো শি ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর, আমি বলবো, ক্যাপেবল, অনেক সক্ষম। এটা যেটা করেছে, ধরেন আমার প্রথম যেটা আমি বলতে চাই, আপনি নিশ্চয়ই একটা টার্মের সাথে পরিচিত আছেন, আলোচনাটা সিরিয়াস হওয়া উচিত, সেটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট। জি। ক্যাঙ্গারু কোর্ট কি আসলে, হোয়াট ইজ ক্যাঙ্গারু কোর্ট? আমরা যে দেশে থাকি, এই অস্ট্রেলিয়া, এটি হচ্ছে ক্যাঙ্গারুদের দেশ। ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না? কারণ ক্যাঙ্গারু উঠতে জানে না, সে যেতে পারে না এই অন্য দেশে, যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা, মিউজিক, কি বলে, জুতে রাখা হয়। এই না হলে কিন্তু সে যেতে পারে না, কারণ তার উর্বর ক্ষমতা নাই। এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়ায়, এগুলো ইউনিক প্রাণী। যাই হোক, কেন ক্যাঙ্গারু কোর্ট বলে? কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না, ক্যাঙ্গারু লাফিয়ে চলে। বুঝতে পেরেছেন? এক একটা স্টেপে অনেক দূর চলে যায়, লাফায় লাফায়, এক পায়ে এরকম লাফাতে লাফাতে বাচ্চাটা থলেতে থাকে, চলে যায়। তো তোমরাও তো তাই করেছো, লাফিয়ে লাফিয়ে কাজ করেছো, কনসিস্টেন্টলি কাজগুলি করেনি। বুঝতে পেরেছেন? এই কারণে ক্যাঙ্গারু কোর্ট কথাটা চালু হয়েছে। এবং ক্যাঙ্গারু কোর্ট সাধারণত মিন করে যে দ্যাট পানিশমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল। এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল, এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগেই, ওই যে বললাম, হ্যাঁ, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু টু স্টেপ ব্যাকওয়ার্ড, টু স্টেপ ফরওয়ার্ড টু ফোর স্টেপ ফরওয়ার্ড করে করে এইটাকে জায়েজ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন, আপনি যদি এটা এই আইনের চোখে দেখেন, এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা, তাই না? আইসিটির বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে। কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল হই, আইনের প্রতি, তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেওয়া হচ্ছে, তিনি
কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি। আমাদের দেশের উনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা। এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা। এখন বঙ্গবন্ধু কন্যা বলে আপনি খুন করে পার পেয়ে যাবেন তা নয়, কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট ন্যায্যতা এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন, এইটা তো পারবে না। আপনাকে আমি দেখেন, অনেক অনেক ভারী ভারী কথা হচ্ছে, একটা হালকা গল্প বলি আপনাকে। হ্যাঁ, পাগলা গারদে দুইটা পাগল ছিল, বুঝছেন? তো এক পাগল আইসা বলতেছে ইয়ে রে, জেলারে রে, বলে স্যার কালু তো ভালো হয়ে গেছে। বলে কালু কেমনে ভালো হবে, কালু তো একেবারে বদ্ধ উন্মাদ, তুই কেমনে বুঝলি ভালো হয়েছে? বলে জামাল পড়ে গেছিল পুকুরে, সাঁতার জানে না, কালু গিয়া তুলে নিয়ে আসছে। বলছে বলিস কি, ডাক তো দেখি। তো ডাকছে, তো কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে। বলছে কালু তুমি কি এরকম ওর জান বাঁচাইছো? কয় হ হুজুর। কয় কিভাবে আসলো এই অনুভূতি তোমার? কয় হালায় সাঁতার জানে না, ওইখানে পইরা মরা মরা হয়েছে, আমি গিয়া তার জানের ইয়া নিয়ে বাঁচাই নিয়ে আইছি, লুঙ্গি কোচা মাইরা। কয় খুব ভালো করছো, তোরও তো আমি কয় কিছুদিনের জন্য রিলিজ দিব, তুই বাড়ি যা, মাথা ঠান্ডা করে চল, তুই আর পাগলা গারদে থাকিস না। তো রিলিজ লেটারটা লিখতে লিখতে সই করার আগে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই যে ওরে তুলছস কালু রে, ও কই? কয় স্যার পুরা ভিজা গেছে তো, ওরে গলায় দড়ি দিয়ে গাছের লগে ঝুলাই দিয়ে আইছি যাতে শুকাইতে পারে। বুঝছেন? কয় কতক্ষণ আগে দিছস? কয় 1 ঘন্টা আগে। কয় আরামজাদারে আবার ঢুকা জেলে। বুঝছেন? এখন গারদে আবার ঢুকা। এই ফাঁসি তো ফান, এই ফাঁসি ফার্স। ফার্স এই কারণে আপনি তাকে আনতে পারবেন না, তাই না? আমাদের চোখের সামনে 15 বছর ধরে দোদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে মেজর নূরকে আনতে পারে নাই, তাই না? কানাডা থেকে না, আনতে পারেনি। কিন্তু এখানে এখানে আমি একটা কথা বলি, বাস্তবায়ন বলুন। করা না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না নৈতিক ভাবে? যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয়, আমি তাকে আনতে পারবো না জানি, কিন্তু তার বিরুদ্ধে কি আমি রায়টা দিব না? এটা কি প্রয়োজনীয় না? না, রায়ের ব্যাপারে আমরা কথা বলছি না, আমরা বলছি যে সাক্ষী সাবুত প্রমাণ, একটা আচ্ছা। ট্রায়ালের যে আপনি রায় দেবেন সেই রায়টা কতটা ফেয়ার। এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে ইট ওয়াজ আনফেয়ার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই হুম, হুম, জাস্টিস, হুম। এই বিচারটা, ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে। নট অনলি দ্যাট, ইকোনমিক জার্নাল না ইকোনমিস্ট তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না। তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলি পেতে শুরু করেছেন, তাই না? এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এইরকম একটা দলের প্রায় 40-50% সাপোর্টার থাকে, তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেওয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল। আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ, তড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি, এরকম একটা মনোভাব কাজ করেছে, না, আসলে যেটা আপনি যেটা দেশ ও বললেন, জাতির জন্য অমঙ্গলের। না, আসলে আমি কিন্তু অ্যামনেস্টির যে বক্তব্যটা, এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনাই। আপনার বলেন। কথাই কিন্তু বলেছেন, আমি তবুও একটু পড়ে শোনাই দর্শকদের জন্য। তারা বলেছে যে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে। কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। এটা একটা বড় অভিযোগ, তাদের অবজারভেশন তো এটা আচ্ছা, বড় আমি একটা আর একটা অভিযোগ। কথা আপনাকে বলবো, আরো একটা কথা জি। আপনাকে আমি বলবো, প্লিজ গো টু দ্য মেইন টেক্সট, যেটা ইংরেজিতে ওরা বলেছে ওইটা। কারণ আমাদের দেশে বাংলা কি করে জানেন, ওই যে পুলিশ পেট্রোল করতেছিল ওইটাকে বলছে পুলিশ পেট্রোল চড়াইতে চড়াইতে এদিক থেকে ওইদিকে গেছে। না, হ্যাঁ, এখানে কিন্তু টুইস্ট থাকতে পারে, যদিও এটা ঠিক আছে মনে হচ্ছে। আমি এটা আমার কাছে অরিজিনালটা মনে হয় পড়েছি। ঠিকই আছে, আমি তো চেক করেছি, এটা ঠিকই আছে, একই রকম এরকমই। হ্যাঁ, অরিজিনালি আছে এটা মনে হচ্ছে। সামহাও ইউ আর হুম, লাকি যে আপনি অরিজিনাল হুম। ভার্সনটা পেয়েছেন, কারণ এটাকে টুইস্ট করলে কিন্তু বদলে যাবে। আমরা টুইস্ট বুঝলেন চাচ্ছি তো? না। হ্যাঁ, এবং আপনি হয়তো জানেন যে তসলিমা নাসরিন একটা লেখাও লিখে ফেলেছে ইতিমধ্যে ইন্ডিয়ান টুডেতে বোধহয়। হ্যাঁ, এবং সেখানে তাই তিনি, না? হ্যাঁ, উনি হ্যাঁ। যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয় তাহলে ইউনূস সাহেব ফেয়ার হইলো কিভাবে? শি হ্যাজ রেজ দিস কোয়েশ্চেন। ওকে। এবং আমার হুম। শুধু একটাই প্রশ্ন, ইউনূস আমাদের প্রধান কি যেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা, হ্যাঁ হুম, প্রধান হুম। উপদেষ্টা বলছেন এতই গুরুত্বপূর্ণ যে উনার পদবিও আমরা ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক,
এখন উনি এই যে বলছেন যে আজকে যে প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নন, তাহলে মশাই আপনি জি। কি আইনের ঊর্ধ্বে? আপনি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ, আপনি যে এতগুলি সুদ মওকুফ করে ফেললেন, সমস্ত ব্যাংকগুলির সমস্ত টাকা আপনি দেখেন, আমি আমি কখনোই বায়াস হতে চাই না আমার আলোচনায়, কিন্তু এই ঘটনার পর জি। থেকে আমার শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে। এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব, এটা কেন মানবো আমি? আপনি হুম। ট্রায়াল করেন, ন্যায্য বিচার করেন, তাকে ডিফেন্ড করার সুযোগ দেন। ভাই, পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, তাই না? এবং এই রাইট। বিচার যে একটা প্রহসন, তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা। আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না, কোনো সাক্ষীর কথা বলবো না, আমি শুধু একটা ছবির কথা বলবো, যে ছবিতে আসামি পক্ষের উকিল হেসে হেসে দাঁত কেলিয়ে বলছে আমার খারাপ লেগেছে এই রায়। এর চেয়ে ফার্স কি হইতে পারে? হ্যাঁ, সে 32 পাটির দাঁত বের করছে যে আমার এই রায় ভালো লাগেনি। আরে মিয়া, নিমক হারামেরও তো একটা সীমানা আছে না? তোমারে যে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, আপনি জানেন কুরুক্ষেত্রের, এই যে মহাভারতের কথা বলছি আমি, মহাভারতের জি। সবচেয়ে খারাপ চরিত্র ছিল শকুনি, যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। কিন্তু জি। শকুনি সবার আগে স্বর্গে গিয়েছিল, কেন জানেন? সে তার কর্তব্য থেকে বিচলিত হয়নি। সে কার পক্ষে বিপক্ষে সেটা বড় কথা না, দেবতার পক্ষে না বিপক্ষে, কিন্তু তার কর্তব্য সে অবিচল ছিল। এই লোকটা তো কর্তব্যেই অবিচল নয়, এবং যে পক্ষ সমর্থন করে সে আদালতে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে সে দাঁত কেলিয়ে ফাঁসির আদেশে বলছে আমি খুশি হইনি। এইটা বিচার? হুম। এটাই বাংলাদেশ? এবং আমি আপনাকে আরো একটা কথা বলবো, আহ, হুম। কি বলে মাসুদ ভাই, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। 40 বছর লিবিয়া শাসন করেছিল গাদ্দাফি। হুম। হুম। তারপরে আপনার দীর্ঘ সময় ধরে তাকে, তাদেরকে যখন সরানো যায়নি তখন কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে, তাই না? সেই জি। বিচারগুলো কিন্তু, সেই সেই অন্যায়গুলো কিন্তু ইতিহাসে জমা আছে। সিরিয়াসলি, এই ইতিহাসে জমা আছে কিন্তু এগুলো। একটা কথাই আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। এই যে কাদের সিদ্দিকী একটা কথা বলেছে, যদিও কাদের সিদ্দিকী খুবই নড়বড়ে মানুষ, কিন্তু তিনি একটা কথা বলেছে না, যে আমাদের অনেক আগেই শেখ হাসিনা ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিল। আসলেই তো চিনতে পেরেছিল। উনি তো মারতে বলেনি, উনি বলছিল যে একটু চুবাইয়ে নেন এবং উনি যেন না মরে খেয়াল রেখে নেন, কিন্তু হ্যাঁ, ওই যে পদ্মার পানিতে চুবাই আনতে বলছিল কিন্তু না মরে এটা খেয়াল রাখে। আর এই লোকটা একেবারে ফাঁসিয়ে দিয়ে দিছে। তো আপনি এই যে প্রতিহিংসার, এই যে প্রতিহিংসার চরিতার্থকরণ, এইটা তো বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না। তার হ্যাঁ, মানে আপনি আপনি দেখেন বলছেন যে, তার মানে আপনি বলছেন যে বলেন যে আসামি পক্ষের আইনজীবীর যে আচরণ, সেটাই আপনাকে বলে দিয়েছে যে বিচার কেমন হয়েছে। এক্স্যাক্টলি। উনি হেসে হেসে বলছে আপনাকে যদি এখন ফাঁসি দেওয়া হয়, আমাকে একটা টক শোতে ডাকা হয়, আর আমি যদি হেসে হেসে বলি হ্যাঁ, আমার মাসুদ ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে, ইজ ইট ইজ ইট মাই রিয়াকশন? এটা কি আমি আপনাকে ভালোবাসলে করতে পারবো? আমার তো বাকরুদ্ধ হওয়ার কথা, আমার তো রেগে যাওয়ার কথা, আমার তো আর্গুমেন্টিভ হওয়ার কথা। আমাকে তো আর্গুমেন্টের জন্য নিয়োগ করা হয়েছে, তাই না? না, আমি আমি বুঝতে পেরেছি। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে, এর আফটার ইফেক্ট কি আপনি মনে করেন যে নির্বাচনে, এর কোন আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, আসন্ন নির্বাচন হচ্ছে যে, এটা কি আপনি শিওর? এই যে আবার একটা প্রসঙ্গ তুললেন, যে ব্যাপারে গণভোট চেয়েছে মাসুদ ভাই, আমার কাছে মনে হয় না, আপনাকে আমি 3টা প্রশ্ন করতেছি, যে আপনি কি আজকে ভাত খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি আজকে ভাত খাননি? তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি ভাত না খেলে আপনার কি মন খারাপ হয়? হ্যাঁ আর না বলেন দেখি, বলেন না আপনি হ্যাঁ আর না। আপনি তো এরকম একটা প্রশ্ন দিচ্ছেন, ইন্টার হুম। রিলেটেড 4টা প্রশ্ন দিয়ে আপনি বলতেছেন গণভোট। প্রশ্নটা সীমা থাকে, তাই না? প্রহসনের তো একটা 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 সীমা থাকা উচিত। এই গণভোট তো, এবং এই গণভোট আর ভোট একদিনে, মানুষ একটা সামলাইতে পারতেছে না, কয়ের মধ্যে আরো 4টা প্রশ্ন দিয়ে বলে গণভোট দিতে হবে। রিফিউজিং, কনফিউজিং না? আপনি, আপনাকে ভোট মানে কি, আপনাকে রিক্সাওয়ালার কথা মনে রাখতে হবে, গ্রামের চাষির কথা মনে রাখতে হবে, গৃহকর্মী আছেন তাদের কথা মনে রাখতে হবে, গার্মেন্টস এর মানুষের কথা মনে রাখতে এইখানে হবে। আরেকটা তারাই কথা, বুঝবে। এই গণভোট নিয়ে আরেকটা কথা বলা হচ্ছে, যেটা আমি বলেছিলাম আর কি, আপনি এটা একবার ভাবেন। সেটা হলো আমাদের দেশের সরকারি হিসেবে আমাদের সাক্ষরতার হার হলো 77.9%। তার মানে ধরলাম 78। তাহলে 22% লোক তো লিখতেও জানে না, পড়তেও জানে না। আর যে হুম। 78% জানে,
তাদের মধ্যে কিন্তু অনেক আছে কেবল নামটা স্বাক্ষর করতে পারে কোনোভাবে, আর কিছু পারে না। হ্যাঁ, তো এখানে যে এখানে শিক্ষিত মানে কাছে নাম। হ্যাঁ, তো তাহলে তাদের কাছে এরকম চারটা প্রশ্ন, এবং প্রশ্নের ভাষা দেখবেন আপনি, যারা খুব ভালো বাংলা বলতে পারে তারাও অনেকে বুঝবে না ভাষাটা আসলে কি। এটা হলো হ্যাঁ, সংবিধানের যে ভাষা, সেই ভাষা দিয়ে দিয়েছে। তো জি। এটা কতটুকু কি গ্রহণযোগ্য হবে আমি বুঝতে পারি না, মানুষ কি বুঝবে কি দিবে, এবং তার উপর নির্ভর করে কিভাবে কি সরল। বাংলা একটা বলে না, যেমন ফ্যাক্টরি তেমন মাল। এটা বেরিয়েছে তো রিয়াসের মাথা থেকে না। তো পেঁয়াজের মতো তো ওখানে কোষ ছাড়াইতেই থাকবেন খালি, ছাড়াইতে ছাড়াতে 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 তো পেঁয়াজ আর শেষ হবে না, বুঝছেন? এখন যে কঠিন, আমি পড়েছি এটা, যে বাংলায় এটা লেখা হয়েছে, এটা আসলে অনেক। আরেকটা বিষয় বলেন, যারা 18+ তারাও তো ভোট দিবে, তাই না? তো হম 18 থেকে 20 বছরের মেয়েদেরকে বোঝার বয়স হয়েছে এই ধরনের ভাষা? 1% তো এটা বুঝতে পারবে না, তাই না? এবং এগুলো যে বিষয়গুলো বলতেছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয়, কিন্তু তাদের জন্য তো হম এগুলো মাথা ভারী, এ তো যাবে না। কিন্তু আমার মনে হয় কি, যে এই মুহূর্তে আমি আমি যেটা বলতে চাই আপনাকে ভেরি অনেস্টলি, আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে তারা আরো এক ধাপ পপুলারিটি দিলেন, হম আরো এক ধাপ দিকে এগিয়ে দিলেন বলে আমার মনে হয়েছে। এত তাড়াহুড়া করে এটা হতো। তারপরে তাহলে এখন মনে করেন আরেকটা জিনিস, আমি এই যে জিনিসটা বলি শেষ করবো আলোচনাটা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যখন এই ফাঁসির রায় যখন পড়া হচ্ছিল, ফাঁসির রায় তো অনেকক্ষণ ধরে পড়া হয়েছে, প্রায় 2.5 ঘন্টা। যখন পড়া হচ্ছিল তখন আমি দেখলাম, আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে মেইন রোড দিয়ে দুটো বড় বড় এক্সকাভেটর গেল ওখানে। তারা নাকি ওই ধানমন্ডির 32 নম্বরে যতটুকু অবশিষ্ট আছে সেটুকু ভেঙে খেলার মাঠ বানাবে। খেলার মাঠ তো ভালো জিনিস, কিন্তু খেলার মাঠের জন্য ওদের দায়িত্বটাই বা কে দিল? আর তারাই বা ওখানে কেন গেল? ওই বাড়িটি ভাঙতে হবে কেন? ওই বাড়িটা কি যারা ভাঙতে গেল তাদের বাড়ি না কার বাড়ি? এটা কার সম্পত্তি? তো এটা তো আগে একবার তারা ভেঙেছে, আর হয়তো সেই উৎসাহে গিয়েছে, কিন্তু এবার দেখলাম যে পুলিশ এবং আর্মি তাদেরকে থামালো। তো এবং তারা কিন্তু থামতে চায়নি, তারা অপমানিত বোধ করছে তাদের থামানোর জন্য, এবং তারা সারাদিন চেষ্টা করে গেছে। আপনার সন্ধ্যার পরেও দেখেছি তারা ওখানে লেগেছিল ভাঙার জন্য। তো এই যে প্রবণতাটা, এটা এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এটা তো একটা সাইক্লিক অর্ডারে ঘুরছে, তাই না? আপনি খেয়াল করেন, আপনি বলছেন যে একটা উত্তেজনায় ভাঙতে গেছে, উত্তেজনায় ভাঙতে যায়নি। একটা ছেলে তো বলেছে যে মিলিটারি যখন জিজ্ঞেস করেছে, বলছে এটা ওদের কিবলা, কেবলা, এটা ব্যবহার করেছে, যে এটা ওদের কেবলা, ওদের এটা ভেঙে দিলে সবকিছু ভেঙে যাবে। তার মানে কি, প্রি ডিসাইড, এটা তাদের মাথায় এটা ঢোকানো হয়েছে, যেটা আওয়ামী লীগের তীর্থভূমি, বা যারা আওয়ামী পলিটিক্স করে তাদের এটা মানে কি বলবো, পবিত্র ভূমি, এটাকে ভেঙে গুঁড়িয়ে দাও। এবং এখন আপনাকে যদি আমি এখন মানে আমরা যদি সন্ত্রাসী হই, তাহলে একটা কথা কি আমরা জিজ্ঞেস করবো না? বঙ্গ তো মরে গেছে, অনেক আগে মারা গেছেন, অনেক আগে, 75 সালে। তার সন্তানদের কেউ জীবিত নাই, পুত্র সন্তানদের। তার ভাবেই, এমনকি আপনি যদি লিখিতও দেন, আমি আপনি দেন, কই কত শতাংশ হাসিনা এবং রেহানা পায়? বাকিগুলি ভাঙা তো তুমি খেয়েছে। তারা কি এই 24শে জুলাই, কি জানি জুলাই 24 যে ঘটনা করে, সে সময় তারা জীবিত ছিলেন? তাদের কি বাড়িঘর থাকার অধিকার না? তাদের নিজস্ব বাড়িঘর থাকবে না? এটাকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, এটাকে মাঠ খেলতে হবে। এই আইডিয়াই তো মারাত্মক। এটা কিন্তু আমি বলছি কি, আমি বারবার বলছি আপনাকে, যদি কোনদিন পলিটিক্স ঘুরে দাঁড়ায়, ঘুরে তো দাঁড়াবে, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায়, তাহলে এগুলো কিন্তু মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে, যে বপন করেছেন তিনি যেমন ফল পেয়েছেন, আজকে যারা বপন। এবং বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিটা থেকে গেল। দেখেন, বাংলাদেশের গণতন্ত্র দুটি তিনটি রাজনৈতিক দলের উপর অনেকটা নির্ভরশীল। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আরো যদি পেছনে যান, বিএনপি, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সময় আমরা কি দেখলাম? বিএনপি নাই, জামাত নাই, বিরোধী দল নাই, এরকম একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। আমরা আশা করতেছিলাম যে নিশ্চয়ই এই মানে দুঃস্বপ্নের কালো রাত্রির অবসান ঘটবে, একটা হয়তো সলিউশন হবে বিদেশি মধ্যস্থতায়, অথবা ভারত হয়তো রাষ্ট্রমুক্তি ইন্টারাপ্ট করবে,
এবং তারপরে দুইটা দলকে একত্রিত করবে এবং নির্বাচন হবে এবং সবাই টিকে থাকবে এবং গণতন্ত্রের যে মতপার্থক্য সংঘাত সেগুলি চলতে থাকবে, আবার আহ মানে দুটি দলই বেঁচে থাকবে। কিন্তু আওয়ামী লীগকে মারতে যে, জামাতকে নিঃশেষ করতে যে, এখন অবস্থাটা হলো এই যে শেখ হাসিনা নিজেই শুধু তার মৃত্যুদণ্ড হলো না, আজকে একই সঙ্গে আওয়ামী লীগেরও জন্য মৃত্যুদণ্ড হয়ে গেল। কারণ আওয়ামী লীগ এখন শেখ হাসিনার হাতে এমন ভাবে মুষ্টিবদ্ধ যে এই আওয়ামী লীগের দায় তিনি কাউকে দেবেন না। যদি দিত তাহলে গত 1 বছরে একটা হয়তো ভিন্ন মাত্রা আমরা দেখতে পারতাম। অথচ মানে একটা নির্মম পরিহাস ইতিহাসের, যে যখন নাকি শেখ হাসিনা ছিল না, যখন শেখ মুজিবুর রহমান সব পরিবারে নিহত হলো, তখনও কিন্তু আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল জোহরা তাজউদ্দিনের হাত ধরে, একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। তারপরে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। পাশাপাশি ছিল বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দল। সেই একটা মূল স্তম্ভ আজকে শেষ হয়ে গেল। কারণ আপনি যতই বলেন না কেন, আপনি বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ঘটনার তো এত সবার মানুষ পটে আছে, চোখের সামনে আছে, জল করছে, চোখ বন্ধ করলেই সবাই দেখতে পাচ্ছে জুলাই আগস্টের সেই ঘটনার প্রভাবগুলো। এটা 50 বছর আগের কোনো ঘটনা নিয়ে বিচার না, বা 20-25 বছর আগের না, এটা কেবলই। তো ফলে এটার মানে ন্যায্যতা, এটার গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আইনগত দিক দিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই যে এই মানে বিচারটা সঠিক, মানে বেঠিক হয়েছে, এটা কেমন কথা হলো। যেমন ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ যুদ্ধাপরাধীদের বিচার হয়, তখন সেটা নিয়ে অনেকের এখনো প্রশ্ন আছে যে আসলে কি বিচার কি সঠিক হলো, এই সাক্ষী এটা সেটা। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু বিচারের প্রক্রিয়া, সাক্ষী, প্রমাণ এগুলি খুব দুর্বল ছিল। ফলে ওইটা নিয়ে আপনি অনেক প্রশ্ন করা যায় পুরো বিচার প্রক্রিয়াটাকে নিয়ে, কিন্তু এটা নিয়ে আপনি কি প্রশ্ন করবেন? চোখের সামনে একটা দুইটা মানুষ না, 1,500 মানুষ রাজধানীতে, সেই রাজধানীতেই ট্রাইব্যুনাল, সেখানে বিচার। তো ফলে ঘটনা সত্য, কিন্তু ওই আবার বললাম না, এর পেছনে আবার একটা বড় একটা ধাক্কা, যে আপনি বিচার করলেন শেখ হাসিনার, কিন্তু একই সঙ্গে তো আওয়ামী লীগেরও বিচার হয়ে গেল। আওয়ামী লীগ যদি তার মতন করে যদি অপরাধীদের বাইরে আরেকটা আওয়ামী লীগের একটা যাত্রা থাকতো, তাহলে এই যে ধরেন আজকে নির্বাচন, গণতন্ত্র আবার একটা উত্তরণ ঘটবে, সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক দলকে পাওয়া যেত। এখন একটা গণতান্ত্রিক দল যার সঙ্গে জড়ায় আছে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস, সে কিন্তু আজকে একদম মাইনাস হয়ে গেল। এতে এটা শুধু শেখ হাসিনার ক্ষতি না, এটা আওয়ামী লীগের ক্ষতি না, আমি বলবো এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের বা গণতন্ত্র মনা মানুষের সবারই ক্ষতি এটা। এই একইভাবে দেখেন, যখন নাকি বিএনপি কোণঠাসা ছিল, বিএনপি যখন নির্বাচনে অংশ নিতে পারতো না, তখন যেমন গণতন্ত্রের জন্য একটা হাহাকার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাহাকার ছিল, যে বিএনপি ছাড়া কিভাবে সংসদ হয়, বিএনপি ছাড়া কিভাবে গণতন্ত্র হয়। এখনো কিন্তু সেই একই অবস্থাটা, এবং এর পুরো দায়টা আসলে, বিচার তো শুধু মানুষ হত্যার জন্য না, গণতন্ত্র হত্যার জন্য, এবং আওয়ামী লীগকে যে একটা নিঃশেষ করে ফেললো, এই জন্য এটারও একটা আলাদা বিচার হওয়ার দরকার ছিল শেখ হাসিনার জন্য। একমাত্র ব্যক্তি, সে নিজেকে শেষ করলো, তার দলকে পর্যন্ত শেষ করলো। অথচ মানে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানে কিন্তু এটা এরকম হওয়ার কথা না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আজকে আপনি আসবেন, কালকে আপনি নাই, আরেকজন এসে সেটা বলবে। কিন্তু এই যে একচেটিয়া, মানে আমি নাই তো সব শেষ, এই যে ব্যক্তি কেন্দ্রিক একটা অবস্থান, যার কারণে স্বৈরতন্ত্র, সেই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হলো। এই জায়গাটা পূরণ হবে কিভাবে আমি জানি না। কারণ দেখেন, এখন কিন্তু গণতন্ত্রের যে সংকট, আজকে কিন্তু রায়ের দিনই বোঝা গেল। একদিকে সুশৃঙ্খল ভাবে আপনার রায় চলতেছে, বিচার কার্যক্রম, আমি টেলিভিশনে স্ক্রল, মানে পর্দাটা আমি দেখলাম কয়েকটা ভাগ। একটা ভাগে আমি ট্রাইব্যুনালের বিচার দেখছি, আরেকটা ভাগে দেখছি হাইকোর্টের সামনের একটা বক্স, সেখানে দেখলাম উৎসুক লোকজন অপেক্ষা করছে। আরেকটা দেখলাম যে টেলিভিশন স্ক্রিনে টিএসসির সামনে সবাই দেখছে বিচার কার্যক্রমটা। ঠিক পাশাপাশি আরেকটা চতুর্থ যে এটা স্ক্রিনটা,
সেই স্ক্রিপ্টটা 32 নম্বরে এখানে বিশাল বিশাল এক্সোভেটার বুলডোজার টাইপের, মানে একটা মনে হচ্ছে যেন বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা। অথচ 32 নম্বরে তো কোনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না, এখানে বড় কোনো প্রজেক্ট হচ্ছে না, এখানে বড় কোনো খাল খনন নদী খনন কোনো প্রকল্প নেই, কিন্তু সেই রকম যন্ত্রপাতি চলে আসলো। কারা নিয়ে আসলো, কি নিয়ে আসলো? এবং সেটা আপনার বেলা 12টার থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত লম্বা সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধ, বিজেপি বিডিআর তারপরে এবং বিজেপি এবং পুলিশের সাথে যুদ্ধ চললো অনর্গল, এবং একটা যেন ফ্রি স্টাইল। কেন, কারা করলো এই মুখগুলি? কারা? এরা কি সেই যারা ওই শহীদ হয়েছিল, আহত হয়েছিল তাদের লোকজন? না, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যারা মনে করছে যে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এখনই একটা মানে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে নিরঙ্কুশ হবে তাদের রাজনৈতিক আধিপত্য। সেটা হচ্ছে বিপজ্জনক। সেই আমি যেমন আইনের শাসনও দেখলাম, আজকে বেআইনি শাসনেরও একটা সিমটম দেখলাম। এটাই হচ্ছে সংখ্যা। তার মানে আমরা এখনো কিন্তু মানে শেখ হাসিনার পতন ঘটলো, আওয়ামী লীগ নিঃশেষ হলো, শেখ হাসিনার মনে করেন মৃত্যুদণ্ডই হলো, কিন্তু তার আউটকামটা যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম, দুই অঞ্চলে দুই চিত্র, একদিকে হাইকোর্ট প্রাঙ্গণে এক চিত্র আর 32 নম্বরের আর এক চিত্র, এটা আমার কাছে ভালো লাগলো না। বরং আমি কিন্তু শঙ্কিত হইলাম, বিচারের রায় পাইলাম, খুশি হইলাম, ভালো হইলো, বাংলাদেশের মানুষ যারা শহীদ হইলো আহত হইলো তারা কিন্তু খুশি হইলো। কিন্তু এই চিত্র সাথে তো এইটা মেলে না। কারণ আপনি একদিকে আইন করবেন, আইনের শাসন চলবে, আর একদিকে বেআইনি উচ্ছৃঙ্খল ঘটনা চলতে থাকবে, সেটা আবার মদত পাবে, পৃষ্ঠপোষকতা পাবে, তাদেরকে ধরা হবে না। এবং এটা কিভাবে এক্সোভেটার এত বিশাল বিশাল কারা আনলো, আজকে রাতেই কেন মানে তাৎক্ষণিক ভাবে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না, নিয়ন্ত্রণ করা হলো না? এর পেছনে কোন রাজনৈতিক শক্তি আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। তাহলে তো আমার মনে তো আমি তো হলাম না যে না, সামনে আমি একটা স্বৈর শাসক, একটা স্বৈর স্বৈর শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দলের মৃত্যু ঘটলো, কিন্তু গণতন্ত্রের সূর্য উদিত হলো সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো সেই গণতন্ত্রের সূর্য তো দেখতে পাচ্ছি না। সেই সূর্যের সামনে তো আমি দেখতেছি মেঘে ঢাকা, সূর্য পেছনে, সামনে মেঘ। কেন এই মেঘ? কারা এর জন্য দায়ী? এটা এটার উত্তর তো খুঁজে বের করতে হবে আমাকে। জি, এটা মানে আসলে খুঁজে বের করা দরকার, কারণ আমরা তো এই ধরনের সমাজ আসলে চাই না। আমরা আরেকটা প্রসঙ্গ একটু আলাপ করতে চাই, সেটা হলো যে এই যে রায় হলো, রায়ের পরপরই আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতকে আহ্বান জানিয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে, মানে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে যারা ভারতে আছেন তাদেরকে আমাদের এখানে হস্তান্তর করার জন্য। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা সেটা আপনাকে একটু পড়ে শোনাই। তারা বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের, এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আপনার কি মনে হয় এই কথা বলার পর ভারত সরকার সেটা করবে, অথবা তাদের কি করা উচিত? আপনি কি আশা করেন? এটা যে করবে না আমি আপনাকে বলি, আজকে বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকাটা আপনি শুধু খেয়াল করেন, কতগুলো স্টোরি। আমি প্রথমেই দেখেন এবং অ্যাঙ্গেল গুলো বুঝতে পারবেন। প্রথম শিরোনামটাই হলো এই, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। মানে মনে হয় একটা বিশাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। হ্যাঁ, শিরোনামটা দেখেন, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়। এটা তো কারোর বক্তব্য হইতে পারে, এটা তো মানে তার তো শিরোনাম হইতে পারে না। তার মানে আনন্দবাজার ওন করে এটা। তারপর দেখেন, মামলা রুজু থেকে রায়দান নিজের তৈরি ট্রাইব্যুনালই 397 দিন ধরে বিচার হলো হাসিনার, কারা কি সাক্ষ্য দিলেন। এটা একটা নেগেটিভ ভাবে। পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। হাসিনার ফাঁসির সাজাই দিল
বাংলাদেশের ট্রাইব্যুনাল রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত কক্ষ। এই এবং 15,000 পুলিশ নামছে, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনা। মানে যত আমি দেখছি যে মানে সব, তারপরে আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নেবেন, পরোয়া করি না, রায়ের আগে অডিও বার্তা হাসিনা। তো বলছে যে মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে, রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র। মানে অনেকগুলো স্টোরি, এতগুলো স্টোরি সাধারণত বাংলাদেশ নিয়ে তারা পজিটিভ হইলে করতো না, কোন একটা হয়তো করতো, কিন্তু এগুলি সবই হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক। মানে আওয়ামী লীগের নিজস্ব যদি পত্রিকা থাকতো তাহলে যে সমস্ত শিরোনাম দিয়ে তারা রিপোর্ট করতো ঠিক সেই কাজগুলি করতেছে আনন্দবাজার। এবং এতে বোঝা যায় যে বাংলাদেশের এই মৃত্যুদণ্ড যেহেতু দিয়ে দিল, এখন ভারত বলবে যে না, যেহেতু ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ আর মৃত্যুদণ্ড দিচ্ছে, সুতরাং এখন না দেওয়ার বিষয়টাই তারা আরো জোরালো করে একটা ব্যাখ্যা দেবে। যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি ভারতের কাছে চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরতের জন্য, কিন্তু আমার ধারণা যে ভারত এটাতে রেসপন্স করবে না, বরং ভারত এখন মানে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ হয়তো মানে দেখতে পাবে না বলে তারা আরো রুষ্ট হবে। এবং এখন যে ধরনের আচরণ এই সরকারের সাথে, পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে হয়তো একই ধরনের একটি অবস্থা তারা বজায় রাখতে পারে। আমার শঙ্কা হচ্ছে আপাতত ভারত এই রায়ের ফলে খুশি হবে না, ভালো কোনো প্রতিক্রিয়াও দেবে না, এবং বাংলাদেশের অনুরোধ অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বিবেচনা তারা করবে না, এটা আমার ধারণা। আচ্ছা, আমি এখন শেষ প্রশ্নটা করতে যাচ্ছি যে ইউরোপের অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড তারা দেয় না, তারা মৃত্যুদণ্ডের সাজার বিরোধিতা করে। সেখানে আমাদের একজন সরকার প্রধানের এই মৃত্যুদণ্ড, সাবেক সরকার প্রধানের, এটা ইউরোপিয়ান নেবে কিভাবে নেবে? মানে এখানে দুইটা মত আছে, যেমন আমেরিকার কোন কোন স্টেটসে আছে মৃত্যুদণ্ড, আবার কোন কোন স্টেটসে নাই। ইউরোপের অনেক দেশে নাই, আবার হয়তো কোন কোন দেশে হয়তো আছে, আমি একদম পরিষ্কার না। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমারা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকে, মানবাধিকার সংগঠনগুলো বিপক্ষে থাকে। তারা তাদের রিয়াকশনটা দেবে, তারা এটাকে সঠিক মনে করবে না, তারা এটার নিন্দা করবে, এটা হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু অনেকদিন থেকে এই মানে রায়টা চলে এসছে, সুতরাং আমার ধারণা এটাকে নিয়ে খুব একটা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে বাংলাদেশ, সেটা হয়তো না। কিন্তু যেটা হবে সেটা হলো ওই যে জাতিসংঘের ওই কথা অনুযায়ী যে অপরাধী ব্যক্তি হবে, অপরাধী দল হবে না। ফলে দলের অধিকার নিয়ে হয়তো পশ্চিমারা মানে চাপাচাপি করতে পারে যে এই দলকে তার রাজনৈতিক অধিকার দিতে হবে, সবার সমাবেশের অধিকার দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এবং তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে